স্বাগত সকলকে গল্পকথার শ্রুতিপাঠ্যে। পাঠ চলছে উপন্যাসের অধ্যায় থেকে সতীনাথ ভাদুরী রচিত ঢোড়াই চরিত মানস। ঢোড়াই চরিত মানস থেকে রামিয়া কাণ্ড পাঠ শুরু হয়েছে। ইতিমধ্যে রামিয়া কাণ্ডের প্রথম ভাগ পাঠ সম্পূর্ণ হয়ে গেছে। আপনারা যারা রামিয়া কাণ্ডের প্রথম ভাগের পাঠটি শোনেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেওয়া হলো, আপনারা সেখানে ক্লিক করে অনায়াসেই শুনে নিতে পারবেন। আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাবো রামিয়া কাণ্ড থেকে এর পরবর্তী অংশটুকু। তবে প্রিয় শ্রোতা বন্ধুগণ, আর দেরি না করে আজকের পর্বের পাঠ শুরু করা যাক। রামিয়ার মাতার দেহান্ত। সেদিন রাতে মাহাতোগিন্নিকে ঘিরে বসে তাতমাটুলির দল জটলা করছে। আজ কদিন হলো রামিয়ার মা এখান থেকে চলে গিয়েছে 1.5 ক্রোশ দূরের কেমই গ্রামে, সেখানকার রাজপুতদের কামাতে ধান কাটতে। কামাত অর্থাৎ খামার। তা না হলে রাত্রিরে মাহাতোগিন্নিকে কি আর পাওয়া যেত দলের মধ্যে? যাবার সময় রামিয়ার মা মাহাতোগিন্নির হাত ধরে কাঁদতে কাঁদতে বলে গিয়েছিল, এ কটা দিন আর তোমাকে ছেড়ে যেতাম না বহিন, কিন্তু রামনেওড়া সিং আর বিরজু পানওয়ালা জীবন অতিষ্ঠ করে তুলেছে। এখানে থাকলে মেয়েটাকে আর বাঁচাতে পারবো না। কেমইয়ের রাজপুতরা আর যাই হোক এদিক দিয়ে লোক ভালো শুনেছি। এ কথার পর মাহাতোগিন্নি আর রামিয়ার মাকে বারণ করতে ভরসা পায়নি। ধান কাটনি শেষ হলে 2 দিন পরে তো ছাড়াছাড়ি হতোই। হাটের দিন দেখা করো বহিন। তারপর রামিয়ার চিবুকে হাত দিয়ে বলেন, মন খারাপ হবে আমার ফুলঝরিয়ার। তার পরদিন থেকে মাহাতোগিন্নি রোজ রাতে তাতমাটুলির সকলকে নিয়ে আসর জমিয়ে বসেন। গল্প জমে উঠেছে। কেমইর ওদিকে নাকি হইজার বিমারি আরম্ভ হয়ে গিয়েছে। হইজার বিমারি অর্থাৎ কলেরা। যা দেশ, লোকেরা ভয় টয় পেয়েছিল বোধহয় রাতে। অর্থাৎ এদের বিশ্বাস রাত্রে ভয় পেয়েই কলেরা হয়। ভয় না পেলে কখনো হইজা হয়? সকলে মিলে ঠিক হয় রাতে কেউ ভয় পেতে পাবে না। ভয় পাবো হলেই সকলকে জাগিয়ে আগুনের ঘুরের ধারে বসতে হবে। মাহাতোগিন্নি রামিয়া মাইটার জন্য চিন্তিত হয়ে পড়েন। বেচারির কোথাও গিয়ে স্বস্তি নেই। কেমই গেল, সেখানেও আবার অসুখ আরম্ভ হলো। নতুন একটা ঝগড়া ওঠায় এ প্রসঙ্গ তখনকার মতো চাপা পড়ে যায়। একটা মাত্র কুপি জ্বালায় তাতমাটুলির দলের লোকেরা। সবাই কুপিটাকে নিয়ে টানাটানি করে, কিন্তু মাহাতোগিন্নি ওটাকে দখল করে থাকেন বেশি। এক একদিন এক একজনের তেল কিনবার কথা ধানের বদলে আজ বিরজু পানওয়ালা তেলের দাম পায়নি। আজ ছিল রবিয়ার বইয়ের পালা। সে সোজা বলে দিয়েছে যে কুপিটা থাকবে মাহাতোগিন্নির কাছে আর তেলের দাম দেবে সে। ওসব ফুটানি মাহাতোগিন্নি যেন তাতমাটুলিতে ফিরে গিয়ে ছাঁটে। বড় বার বেড়েছিস রবিয়ার বউ, কার সঙ্গে কী রকম কথা বলতে হয় জানিস না? মাহাতোগিন্নি বোঝে যে সকলের সহানুভূতি রবিয়ার বউয়ের দিকেই, কাজেই সে আর কথা বাড়াতে দেয় না। আচ্ছা, যেতে দাও না ফিরে তাতমাটুলিতে, তারপর মজা টের পাওয়াবো। কিছু বলি না সেখানে তাই। আচ্ছা, তেলের দাম আমি দিয়ে দেব বিরজু। বিরজু পানওয়ালা হাসতে হাসতে চলে যায়। পরদিন দুপুরে রামিয়া হঠাৎ একা এসে হাজির। তার চোখ দুটো ফোলা ফোলা। আজ আর এসে হেসে ফেটে পড়ল না। কী রে রামিয়া, একা যে? তোর মার খবর কি? রামিয়া হাউ হাউ করে কেঁদে ওঠে। তার মার হইজা হয়েছিল, রাতে মরে গিয়েছে। কেমইর ধান খেতে পড়ে আছে। ওখানকার দলের সকলে পালিয়েছে হইজার ভয়ে। কাটা ধান পর্যন্ত নেয়নি কেউ। মারা যাবার আগে কি তেষ্টা! সারা রাত ঠায় একা। এতক্ষণে কাক শকুনে নিশ্চয়ই ঠুকরোচ্ছে। মা বলে গিয়েছিল ফুলঝরিয়ার মার কাছে আসতে। তার কান্নার মধ্যে সব কথা বোঝাও যায় না। তাতমারা এ খবরে বিশেষ হইচই করে না। মরাকে তারা মানুষের একটা অতি সাধারণ বৃত্তি বলে মনে করে, কিন্তু জানোয়ার মরা আর মানুষ মরায় তফাৎ কি?
কেবল কুকুর মরলে ডোমে ফেলবে, গরু মরলে পাড়ার মধ্যে তার ছাল ছাড়াতে পারবে না, আর মানুষ মরলে ভোজ দিতে হবে, এই তফাৎ। তাতমার দল বিরক্ত হয়ে ওঠে মেয়েটার ওপর। মরার ছোঁয়া কাপড় চোপড় পরে ছিষ্টি ছুঁয়ে একাকার করবে মেয়েটা, যাক না ও মুঙ্গেরের দলের লোকেদের কাছে, তা না গুদরের মাই হলো বেশি আপনার লোক। ভরসরের বাবুর ছেলে বীরজু পানওয়ালা রামনেওয়ারা সিং সকলেই খড়গহস্ত হয়ে ওঠে মেয়েটার উপর হঠাৎ। এই মেয়েটার দেওয়া রোগের খবরে আবার ধান কাটনির দল ভয় না পালায়, তাহলে অর্ধেক ক্ষেতের ধান খেতেই পড়ে থাকবে। এমনিই তো কেমইয়ের রাজপুতেরা হয়তো ডিস্ট্রিবোর্ডে খবর দিয়েছে এতক্ষণ। ডিস্ট্রিবোর্ডের হইজার ডাক্তার যদি এসে সুই দিতে চায়, অর্থাৎ কলেরার টিকা, তাহলেই তো ধান কাটনির দল সব পালাবে। ভরসরের গুরুজিকে পাঠানো হয় ডিস্ট্রিবোর্ড অফিসে ঘোড়ার পিঠে। তিনি সেখানে লিখিয়ে দিয়ে আসবেন যে কেমইয়ে যারা মরেছে তাদের হয়েছিল ম্যালেরিয়া জ্বর। ভরসরের বাবু কেমইয়ের চৌকিদারটাকে বকশিস করেন, সে যেন থানায় রিপোর্ট করে যে লোকেরা জ্বরে মরেছে, এখন ভালোয় ভালোয় ধান কাটা ঘরে উঠলে বাঁচা যায়। তারাপুরের দলের লোকেরা রামিয়াকে সঙ্গে রাখতে রাজি নয়। এমনি রামিয়ার মার ওপর কারোর সহানুভূতি ছিল না। যতদিন ঝাঁঝি বেঁচে ছিল ধরাকে সরাজ্ঞান করেছে, রুগ্ন স্বামীটার মুখে এক ফোঁটা জলও দেয়নি কোনো দিন, তেমনি জল জল করে মরেছে নিজে। এলি দলের সঙ্গে এখানে তা মন বসল না, গেলেন পটের বিবি মেয়েকে সঙ্গে করে কেমই। শেষ পর্যন্ত রামিয়া তাতমাটুলির দলের সঙ্গেই থেকে যায়। মা বাপ মরা মেয়ে, সমত্ব বয়স, আপনার জনে দূরে ঠেলেছে। মাহাতোগিন্নির সমর্থনে রতিয়া ছড়িদারও মনে বল পায়। সে এই মেয়েটার সম্বন্ধে অনেক কিছু ভেবে রেখেছে। তারা রবিয়ার বউকে বলে, তুই রাখ মেয়েটাকে তোর সঙ্গে। রবিয়ার বউটা আবার একটু বোকা বোকা গোছের, সে তার সাদা মনের কথাটা বলে ফেলে। রাখতে আমার আপত্তি নেই, মেয়েটার মায়ের ক্রিয়াকর্মে তো গুড় বাগনার কিনতে হবে। এখানে ক্রিয়াকর্ম বলতে বোঝানো হয়েছে ক্রিয়াকর্ম, আর গুড় বাগনার অর্থাৎ কাঁচা কলা পাকা এদের পূজার নৈবেদ্যে দরকার হয়, জিরানিয়া জেলার অতি প্রিয় ফল। বামুনকে পয়সা দিতে হবে, সে আমি একা দেব কোথা থেকে? মেয়ে বলে না হয় মাথা মুড়ানোর পয়সাটা লাগবে না। সকলেই এক এক মুঠো ধান দিলেই কাজ হয়ে যায়, কিন্তু কেউ রাজি না। হঠাৎ চিৎকার করে ওঠে রামিয়া, কার সাধ্যি সে মুখের সামনে দাঁড়ায়? মা বাপ মরা বলে আজ হেনস্থা করছো? যদি ক্রিয়াকর্মের অভাবে আমার মা সাঁকরেল পেতনি হয়, তাহলে যেন এই সতীলক্ষ্মীদের দলের সকলের সঙ্গে রাতে দেখা করে। একটা দানা ধান আমি কারো কাছ থেকে চাই না। পুবের ভূত তোরা, ভূতচোরের দল কোথাকার। অর্থাৎ একটি সাধারণ গালি, কথাটি ভূচোর অর্থাৎ জানোয়ার। এদের খপ্পরে তার মা তাকে ফেলে দিয়েছে। নরম পানির লোক এরা, অর্থাৎ যেখানে জল খারাপ। এদের কলিজা আসবে কোথা থেকে, অর্থাৎ হৃদয়। এতটুকু সরু দিল এদের, সুপুরি হলে কেটে দেখিয়ে দিতাম। পচা পোকারে ভরসরের বাবুদের আর সব বাবু ভাইয়ার দিলের মতো। তাদের তবু পয়সা আছে, জামার বোতাম এঁটে দিল ঢেকে রাখে, আর এই লরম পানির জানোয়ারগুলোর বোতাম কেনবার পয়সা নেই, মেহনত করবার তাকাত নেই, তাকাত কাজে লাগানোর মগজ নেই। আমি এখানে থাকার সময় রামদানার শীষদহের ধার থেকে কেটে কেটে পুঁতে রেখেছিলাম, অর্থাৎ এর থেকে একরকম খই হয়, জল জমিতে এর গাছ হয়, ফল মাটির ভিতর পচিয়ে তারপর ওর ভেতর থেকে দানা বার করতে হয়। তাই দিয়ে আমি মায়ের ক্রিয়াকর্মে খরচ করব। অকথ্য গালি দিতে দিতে সে ছিটকে বেরিয়ে যায় দহের দিকে। তাতমাদের ভাষায় অশ্লীল শ্লীলের মধ্যে বাছবিচার নেই। রসিকতা আর রাগের সময় বিভৎস অশ্লীল কথা না বললে তাদের ফিকে ফিকে মনে হয় ভাষাটা। যে ওষুধের ধক নেই সে কি আবার একটা ওষুধ? তারাপুরের পাড়াকুদলি মেয়েটা আজ এহেন তাতমাদেরও চুপ করিয়ে দিয়েছে।
কেবল কে একজন যেন বলে ওঠে, ফটফটিয়ে চলে গেলেন। মাহাতো-গিন্নি বলেন, চলো চলো সকলে, মেয়েটাকে স্নানটাও তো করাতে হবে। ফুলঝরিয়া, সেই আচারের হাঁড়ি জড়ানো ন্যাকড়াটা আনিস তো, আবার শীতের দিনে মেয়েটা ভিজে কাপড়ে থাকবে। পশ্চিম দিগ্বিজয়ের পর ধানকাটনির দলের প্রত্যাবর্তন। ধাঙড়দের গ্যাং রাস্তা মেরামত করছে মরগামার পথলের কাছে, অর্থাৎ পাড়োর মাইলস্টোন। পাটনা থেকে একজন বড় হাকিম এসেছেন সার্কাস বাংলায়, অর্থাৎ সার্কিট হাউসে। প্রায় লাট সাহেবের মতো বড় হাকিম, ইয়ার টুপির নিচে লাল টকটকে মুখ, সে মুখ থেকে আগুনের ঘুরের মতো ধোঁয়া ছাড়ে ফনফন ফনফন। কথা বলে বাঘের মতো। কলস্টোর সাহেব তো তাকে দেখে থর থর থর। সেই সাহেব যাবেন শিকারে, রাজদার ভাঙ্গার কুশির ধারে ভোয়া জঙ্গলে, বনভয়েসা মারতে, অর্থাৎ বুনো মোষ। চেয়ারম্যান সাহেবের তো শুনেই শটকদম, অর্থাৎ আক্কেল গুরুম। তাই তাদের গ্যাগের সকলকে আসতে হয়েছে। এমনি তো কোনো পুঁছ নেই তাদের, অর্থাৎ কদর নেই। কাজ আটকালে ইঞ্জিনিয়ার সাহেবের মনে পড়ে তাদের কথা। এমনি যে রোজ সকালে ওরশিয়র বাবু সারা গ্যাংটাকে তার বাগানে কাজ করান, সেটা ইঞ্জিনিয়ার সাহেবের নজরে পড়বে না। তবে চোখে সোনার চশমা পরার দরকার কি? সময় নেই, অসময় নেই, জোয়ালে জুতলেই হলো। ঢোড়ায় সাই দিলে বলে, হাঁ, বেয়াই মশাইয়ের বলদ পেয়েছিস হাতে, অর্থাৎ একটি প্রচলিত প্রবাদ, সমর্ধিকা বয়েল। যত পারিস জুতে নে। তার মনটা খারাপ হয়েছে যখন ওকে ওরশিয়র বাবু আজ মহরমের দিনেও তাদের পাক্কিতে কাজ করতে বলেছেন। তারা ফুদি সিংয়ের মহরমের দলের লোক। দল ভারী করতে না পারলে অজির মুন্সির দলের কাছে মাথা নিচু হয়ে যাবে। এখনও মহরমের ঢাকের শব্দ কানে আসছে, আর ওরশিয়র বাবুর উপর রাগে তার গা জ্বালা করছে। আজ ফুদি সিংয়ের সঙ্গে দেখা হলেই সে বলবে, তাতমারা চিরকাল একই রকম থেকে গেল, লাঠি গদকা তোরা কোনো কালেই খেলিস না, আর সেই জন্য তোদের ডাকিও না। খালি একটু সঙ্গে সঙ্গে থেকে সারা শহর ঘুরবি বাবু ভাইয়াদের কাছ থেকে বকশিস আদায় করবার জন্য। দিনের বেলাতেই যতটা শেষ করতে পারা যায় ততই ভালো, না হলে ওই বকশিসের পাওয়া পয়সা থেকেই রাতের মশালের তেলের খরচ দিতে হবে। 1 ঘন্টা কলালিতেও তো যাবি সবাই। কলালি অর্থাৎ মদের দোকান। কলালি আবার রাত 9টায় বন্ধ হয়ে যায়, কিন্তু সন্ধ্যার আগে কি আর এই রাস্তার কাছ থেকে ছুটি হবে? শালা ধান বোঝাই গরুর গাড়ির আর কামাই নেই। এ রাস্তা মেরামত কিসের জন্য? একটা জিরানিয়ার হাটের দিন গেলেই তো আবার যে কে সেই। এই যে কোদাল মেরে মেরে এনে মাটি ফেলেছি, এই শীতের দিনেও গা দিয়ে ঘাম ঝরছে। নবাবপুত্তর গাড়োয়ানরা বলদের লেজ মুড়তে মুড়তে হলালালা করে একদিনে সাফ করে দিয়ে যাবে। চেয়ারম্যান সাহেবের এত তাকাত, আর এই গরুর গাড়িগুলো রাস্তা দিয়ে যাওয়া বন্ধ করতে পারে না। এই বোকাগুলোর কথায় ঢোড়াই মনে মনে হাসে। আরে, এইটুকু বুঝিস না, রাস্তা খারাপ না হলে তোদের রোজগার চলবে কি করে? আর এই গাড়িতেই তো ধান আসে জিরানিয়া বাজারে। ধান না এলে খেতিস কি? সত্যি ধাঙড়গুলো বোকা। তবে এ কথা ঠিক যে চেয়ারম্যান সাহেব আর কলস্টোর সাহেব ইচ্ছে করলে তাতমা ধাঙড়দের অনেক কিছু ভালো করতে পারে। এই তো ধান চাল এত সস্তা করে দিয়েছে, এই সঙ্গে যদি বাবু ভাইয়াদের উপর হুকুম করে দিত তাতমাদের রোজ ঘরামির কাজ দিতে, তাহলেই হতো বেশ। কিন্তু রামজির মর্জি ছাড়া তো কিছু হওয়ার উপায় নেই। কখন না কখন গরিবদের কথা তার মনে পড়বেই। গই বহর গরিব নেবাজু, সরল সবল সাহিবু রঘুরাজু, অর্থাৎ তুলসীদাস থেকে সরল সবল প্রভু রঘুরাজ হারানো ধন ফিরিয়ে দেন আর গরিবকে পালন করেন।
তিনি ছাড়া আর গরিবকে দেখার কে আছে? এই বহলমান, অর্থাৎ গরুর গাড়ির গাড়োয়ান। পাক্কির উপর দিয়ে চালাচ্ছিস যে বড়, দিনের বেলা ঘুমোচ্ছে ছুচন্দর কোথাকার। গ্যাংয়ের লোকের চেঁচামেচিতে ঢোড়াইয়ের নজর গিয়ে পড়ে ওই গাড়ির দিকে। গাড়ি বোঝাই ধানের বস্তার উপর যে মেয়েটি বসে আছে, সে বস্তাগুলোর উপর হামাগুড়ি দিয়ে এসে গাড়োয়ানকে ধাক্কা দেয়। এই ওঠো না। সেই সিসিয়া থেকে শুয়েছি তো কার পাঁজরার উপর মুখে ডলেছি। অর্থাৎ একটি চলিত কথা, পাকা ধানে মই দেওয়া, এই অর্থে ব্যবহার হয়। তোমার নামবার জায়গায় এসে পড়ে থাকে তো নেমে পড়ো না। না, আর এক রশি আগে নামবো, এখানে না। কে মেয়েটা? সবাই তাকিয়ে দেখে। মাহাতোর মেয়ে ফুলঝরিয়া একটু অপ্রস্তুতের হাসি হাসি। সবাই তার খোড়া পায়ের কথা ভাবছে না তো? ঢোড়াই বলে, কি ধান কাটনি থেকে নাকি? কত ধান হলো? আর সকলে কোথায়? এই তারা এতক্ষণ চিথরিয়া পীরে হবে, গোসাই ডুববার আগেই এসে পড়বে। ফুলঝরিয়া ধানের বস্তার আড়ালে তার পায়ের দিকটা সরিয়ে নেয়, গায়ের কাপড় সামলায়, অন্যদিকে তাকাতে চেষ্টা করে। ঢোড়াইয়ের সম্মুখে এলেই তার কেমন যেন সব ঘুলিয়ে যায়। ঢোড়াইয়েরও মায়া হয় মেয়েটাকে দেখে, হেসে বলে, যাক, খুব পৌঁছেছ মহরমের মেলার আগে। কালই দুল দুল ঘোড়া বেরোবে। কৃতার্থ হয়ে যায় ফুলঝরিয়া। ঢোড়াইদের ফেলা মাটির উপর দিয়ে গভীর রেখা এঁকে গাড়ির চাকা এগিয়ে যায় তাতমাটুলির দিকে। গাড়োয়ানটা আপন মনে বকতে বকতে যায়, আর কদিন পরে গেরস্তরা সত্যি আনবে না ধান হাটে। গাড়িতে আনার মজুরি পোষায় না, কিনবার লোক নেই। গত হাটের দিনও এই ধান ফিরিয়ে নিয়ে গিয়েছিলাম। এমন হলে তো নিলামেই বিকিয়ে যাবে জমি। না রামজি আছেন, ফুলঝরিয়া গাড়োয়ানকে সান্ত্বনা দেয়। আবার মাটি ফেলার কাজ আরম্ভ হয়। গোসাই ডোবার আগে ঢোড়াইদের আর ছুটি নেই, না হলে আবার কাল দুলদুল ঘোড়ার মেলার দিনও কাজ করতে হবে। আজ দক্ষিণ দিক থেকে তারা এগোবে বাড়ির দিকে। ফুর্তিসে ভাইয়া, অর্থাৎ তাড়াতাড়ি ভাই। গোসাই ডুববার আর বেশি দেরি নেই। দূরে দেখা যায় একদল লোক এদিকেই আসছে। তাদের কোলাহলের স্বর শোনা যাচ্ছে। মহরমের দল নাকি? না ঝান্ডা কই? মাথায় কাঁধে জিনিসপত্রের বোঝা, তাই বলো ঢোড়াই। তোর টোলার ধান কাটনির দল ফিরছেন পশ্চিম ফতে করে। রতিয়া ছড়িদার আমার মাথায় পাগড়ি বেঁধেছেন। ধাঙরের দল নিবিষ্ট মনে রাস্তায় কাজ করবার ভাব দেখায়, যেন ধান কাটনির দলকে দেখতেই পায়নি। ঢোড়াই হেসে তাদের সম্বর্ধনা জানায়। মাহাতোগিন্নি মুখে একগাল হাসি নিয়ে তার দিকে এগিয়ে আসেন। ফুলঝরিয়ার সঙ্গে দেখা হয়নি খানিক আগে? পাড়ার খবর ভালো তো? আর আমাদের বুড়োর খবর? বাড়িতে এসো, নতুন ধানের চিড়ে খাওয়াবো। যাবার সময় মাহাতোগিন্নি তাকে বলে যান সে যেন ঠিক আসে। অনেক দিনের জমানো কথা আছে বাচ্চার সঙ্গে। সব তাতমা মেয়েই ঢোড়াইয়ের সঙ্গে একটা না একটা রসিকতার কথা বলবার চেষ্টা করে। এতদিন পরে পাড়ার ছেলের সঙ্গে প্রথম দেখা। ধান কাটনির হাওয়ার রেশ এখনো লেগে রয়েছে তাদের মনে। ঢোড়াই হেসে বলে, এখন বাড়ি গিয়ে কারো দেখা পাবে না, সব গিয়েছে ফুদি সিংয়ের মহরমের দলে। রবি আর বইয়ের পাশে ফর্সা শাড়ি পরা মেয়েটাও খিলখিল করে হেসে ওঠে তাতমানিদের রসিকতায়। এই তাহলে ঢোড়াই, যার গল্প রামিয়া ফুলঝরিয়ার কাছে শুনেছে। মেয়েটিকে অচেনা অচেনা লাগে ঢোড়াইয়ের। পাড়ার তো নয়ই, অন্য কোথাও দেখেছে বলেও মনে পড়ে না। ছিপছিপে গরম, বেশ ছিমছাম, দুঃখিয়ার মার চাইতেও। মরগামার মেয়েটে নাকি? হয়তো জিরানিয়ার বাজারে যাচ্ছে। না, ওই তো এদের সঙ্গী তাতমাটুলির দিকে চলল। ইনারসনের পরীর মতো দেখতে, অর্থাৎ ইন্দ্রাসনের পরী। কোনো মেয়ে সুন্দরী হলেই তাতমারা বলে ইন্দ্রাসনের পরীর মতো দেখতে।
কাঁচা কঞ্চির মতো লচক মেয়েটার দেহ, অর্থাৎ নমনীয়তা। হঠাৎ ঢোড়াইয়ের মনে পড়ে যায় সামুইয়রের সাহেবের হাওয়া গাড়ির সম্মুখের একটা চাঁদির মূরতের কথা, অর্থাৎ রৌপ্য মূর্তি। ঠিক সেই মেয়েটার মতো দেখতে এই নতুন মেয়েটাকে, এক্কেবারে উড়ে যেতে চাইছে যেন সেই রকম। দুটো ধনেশ পাখি সম্মুখের বটগাছের কোটরে এসে ঢোকে, ডানা ফটফট করতে করতে দুটো বাদুর লুইস সাহেবের পেয়ারা আর নারকুলি কুলের বাগানের দিকে উড়ে চলে যায়। তাতমাটুলি ধাঙরটুলির আকাশ, দূরে জিরানিয়া শহরের গাছপালা সব রঙিন হয়ে উঠেছে। গোসাই ডুবছেন, ভোঁ ভোঁ জিরানিয়া কুরসেলা লাইনের সাঁঝের লরি ছাড়ল, অর্থাৎ মোটর বাস। রাস্তা খারাপ করার জম এই লরিগুলো। ওরসিয়র বাবুর নানি মরে, অর্থাৎ নানি মরে শব্দার্থে দিদিমা মারা যায় কিছুতেই নয় এই অর্থে ব্যবহৃত হয়। আর যদি ও আমাদের কাজ তদারক করতে আসে এরপরে, 1 2 3 কাম খতম, পয়সা হজম, চলো চলো ঘর। রামিয়া কাণ্ডের এর পরবর্তী অংশটুকু শুনতে হলে আমাদের চ্যানেল ফলো করুন। আর আমাদের চ্যানেল ফলো করতে হলে কি করতে হবে? চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে গল্পকথার শ্রুতিপাঠ্য, এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে একদম ভুলবেন না পরবর্তী সমস্ত আপডেট পেতে।